ধূমপান এবং মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। স্মোকিং অ্যান্ড ড্রিঙ্কিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। স্বাগতম। আজকের গল্পটি কেবলমাত্র প্রাপ্তবয়স্কদের জন্য। যদি আপনি 18 বছরের নিচে হয়ে থাকেন, দয়া করে এই ভিডিওটি এড়িয়ে যান। গল্পের সমস্ত চরিত্র ও ঘটনাবলী কাল্পনিক। এর সাথে বাস্তবের কোনো মিল থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত ও কাকতালীয়। শুরু হচ্ছে আঁধারের ডাকের আজকের বিশেষ নিবেদন, বাপন দাসের কলমে গ্যাংস্টার মাহমুদ। গাড়ির ডেস্কে রাখা মদের গ্লাসটা গাড়ির মৃদুমন্দ দুলুনির সাথে নড়তে নড়তে শব্দ করে পড়ে ভেঙে গেল গাড়ির মধ্যেই। ক্ষণিকের জন্য গাড়ির দুলুনিটা থামল, আর তারপর একটা মহিলা ও পুরুষ কণ্ঠের সম্মিলিত হাসির পরে আগের থেকে আরো কিছুটা জোরে দুলতে শুরু করলো সেটা। পিছনের দরজার কাঁচে আবছাভাবে ফুটে উঠল দুটি নগ্ন মানবকৃতি, যা দেখে সুস্পষ্টভাবেই বোঝা যায় নারীটি বসে রয়েছে এক বলিষ্ঠ পুরুষের কোলে, যার দুটি হাত এসে চেপে বসেছে নারীটির স্তনযুগলের ওপরে। দুজনের পরম তৃপ্তির শব্দ ছেয়ে পড়েছে গাড়িটির মধ্যে, আর তার সঙ্গে আরো গতিবেগ বাড়িয়ে দুলে চলেছে গাড়িটি। দুজনের গরম নিঃশ্বাস ভিজিয়ে ফেলছে একে অপরকে সুখের আবেশে, আর তাদের প্রতিটি রন্ধ্র হয়ে বেরিয়ে আসা ঘামের কণাগুলি মিশে চলেছে একে অপরের সাথে। একটা শীতকার ভেসে এলো গাড়ির মধ্যে থেকে, আর তারপরেই মেয়েটির মুখের একপাশ এসে চেপে বসল গাড়ির দরজার কাছে। চোখের কাজলটা ঘষে গিয়েছে, গালে 5 আঙুলের দাগ স্পষ্ট থাকলেও মুখের ওপরে তৃপ্তির ছাপ, যার সাথে তার শরীরের দুলুনি তার এই অভূতপূর্ণ তৃপ্তির কারণ জানিয়ে দিচ্ছে বারংবার। রতিক্রিয়াটা ঠিক কতক্ষণ চলেছে খেয়াল নেই, তবে পুরুষটি কাঁপতে কাঁপতে চিৎকার করতে করতে কিছুটা স্থির হতেই গাড়ির দরজার কাছে কেউ হাঁপাতে হাঁপাতে এসে টোকা দিয়ে বলে উঠল, माउद भाई, पुलिस पुलिस आ रही है, सालों को कहीं से आपका पता चला है। মৃত্যু আর নীরবতা নামের দোলনায় দোল খেতে খেতে, আর অন্যদিকে 1989 সালে তৈরি সাউথ দিল্লির এই এমজি রোডের কোল ঘেঁষে দাঁড়ানো জামিয়া ইউনানি হাসপাতালটা। কিছুক্ষণ আগেই রাতের নিস্তব্ধতাকে ভঙ্গ করা বৃষ্টির ঝমঝমে জোরালো শব্দটা এখন বেশ কিছুটা দমে এসেছে। হাসপাতালের জানলায় ঝিরঝির করে পড়ে চলেছে বৃষ্টির ফোঁটা। ঠান্ডা বাতাস মাঝে মাঝে শীতল শীষ দিয়ে ঢুকে পড়ছে পুরনো জানলার ফাঁক গলে ঘরের ভিতর। 4 তলার করিডোরে লাগোয়া হলুদ আলোটা জ্বলছে নিঃসাড়ভাবে, ঠিক কোনো বোবার মতো। কিন্তু সেই আলোতে যেন এক ধরনের অস্পষ্টতা, এক অজানা অস্বস্তি লুকিয়ে রয়েছে নিজের গা ঢাকা দিয়ে। হাসপাতালটি মূলত ইসলাম ভিত্তিক হওয়ার কারণে এই হাসপাতালের 4র্থ ফ্লোরেই দোয়া ও ইবাদতের জন্য নিঃসঙ্গ করিডোরের একদম শেষ প্রান্তে নির্ধারিত করা আছে ছোট্ট ঘরটা, যেটা এই আঁধারের মাঝেও নিজের মধ্যে জ্বলতে থাকা ক্ষীণ হলদেটে আলোটা দরজার ফাঁক গলে ছড়িয়ে দিচ্ছে করিডোরের মেঝের ওপরে হলুদ রঙের রেখা। এই ঘরটিতে রোগীর আত্মীয়রা এসে আল্লাহর দরবারে ভিক্ষা করে, নিরুপায় হয়ে, একমাত্র আশার শেষ আলো খুঁজতে, যদি কোনো সুরাহা হয় তাদের এই আশায়। ঘরটা খুব সাধারণ, একটা ছোট্ট লাল কার্পেট, সম্ভবত জায়নামাজ, কোনায় একটা কাঠের তাক, যাতে আলাদা আলাদা ভাষায় কয়েকটি কোরআন শরীফ আর হাদিস রাখা আছে। সিলিংয়ের সাথে ঝুলে আছে একটি পাখা। দেওয়ালে সাদা একটা ঘড়ি, যেটা টিকটিক করে সময় গুনে চলেছে অনবরত। সেটি থেকে বেরিয়ে নিচের দিকে ঝুলতে থাকা লম্বা পেন্ডুলামটা খুব মন্থর গতিতে দুলে চলেছে থেমে থেমে,
একটা ছোট হলুদ রঙের টিউবলাইট, যেটা মাঝে মাঝে ঝাপসা হয়ে উঠছে। বোধহয় এই কারণেই করিডোরের মেঝেতে পড়তে থাকা হলদেটে রেখাটা বেশ ক্ষীণ। এই নার সমপরিমাণ আলো নিয়ে দাঁড়িয়ে থাকা আধারে নিমজ্জিত ঘরের এক কোণে সেজদায় পড়ে আছেন এক মধ্যবয়সী মানুষ। মুখে গভীর দুশ্চিন্তার ছাপ। তার পরনে সাদা পাঞ্জাবি। চোখ দুটো অসম্ভব লাল হয়ে উঠেছে সারা রাত জেগে থাকার কারণে। তার একমাত্র ছেলে হাসপাতালের আইসিইউতে, কোমায়। ডাক্তাররা জানিয়েছে যে পরবর্তী 24 ঘন্টা খুবই সংকটজনক। তাই তিনি সব ছেড়ে শেষ আশা নিয়ে আল্লাহর দরবারে দাঁড়িয়েছেন। তাহাজ্জুদের নামাজে তিনি বেশ কয়েকজন আলেমের কাছ থেকে শুনেছিলেন রাতের এই সময় নাকি আল্লাহ তাআলা নিজের আরশ থেকে প্রথম আকাশে নেমে এসে ঘোষণা করেন তার কাছে চাওয়ার জন্য। আর সেই সময় সেটা চাইলেই নাকি পাওয়াও যায়। ঘরের বাইরে থেকে থেকে ঝোড়ো হাওয়ার দাপটে জানলার কাঁচগুলো ঝনঝন করে কেঁপে উঠছে। দূরে কোথাও কয়েকটি কুকুর হু হু করে ডেকে উঠল করুণ স্বরে। এরই মাঝে তার কণ্ঠে ঘরের মাঝে ভেসে আসে ফিসফিসে দোয়া, কান্নার শব্দকে সঙ্গী করে। নামাজের শেষ রাকাত। চোখ বন্ধ করে সে সেজদায় পড়ে আছে। অনবরত পড়তে থাকা চোখের জল তার সাদা দাড়ি ভিজিয়ে ফেলেছে অনায়াসে। ইয়া আল্লাহ, আমার ছেলেটাকে ফিরিয়ে দাও। আর কিছু চাই না, শুধু আর একবার ওকে ডাকতে চাই বাবা বলে। আমার স্ত্রীকে আগেই কেড়ে নিয়েছো আল্লাহ, আমাকে আর নিঃস্ব করো না। সময় যেন থেমে গিয়েছে এই মুহূর্তে। ব্যক্তিটি উঠে বসলেন সেজদা থেকে, তাশাহুদ পরে মাথাটা নিচু করলেন। এমন সময় তার মাথার ঠিক ওপরে জ্বলতে থাকা হলুদ টিউবলাইটটা চরচর শব্দে কয়েকবার ফ্লিকার করে উঠল। সেদিকে কোনো ভ্রুক্ষেপ না করেই ব্যক্তিটি নিজের ডান দিকে সালাম ফেরালেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তারপর ধীরে ধীরে নিজের মাথাটা ঘোরাতে লাগলেন নিজের বাম দিকে। তার মাথাটা এখনো সম্পূর্ণ বাম দিকে ফেরেওনি। ঠিক তখনই তার পাশ থেকে খুব নিচু, শীতল, ফিসফিসে এক কণ্ঠ তার কানে কিছুটা হাওয়া নিক্ষেপ করে যেন তার সালামের উত্তর দিয়ে গেল। ওয়ালাইকুম আসসালাম। ঘরটা এখনো সম্পূর্ণ নিঃসাড়, কিন্তু এই শব্দ, এই গলাটা এলো কোথা থেকে? কেই বা জবাব দিল তাকে তার সালামের? কারণ এই মুহূর্তে সে একাই বসে আছে এই ঘরে। ভয়ে, আতঙ্ক আর এক ধরনের ঘোর এসে পাক খেতে শুরু করলো মাথায়। ঘাড়ের কাছের এক একটি রোম যেন তার অজান্তেই সজাগ হয়ে গিয়েছে কোনো অজানা আশঙ্কায়। একটা হিমশীতল ধারা কোনো সাপের মতো সরসর করে নেমে গেল তার শির দ্বারা বেয়ে নিচের দিকে। গলাটা কেমন যেন শুকিয়ে এসেছে তার শরীর জমে গেল বরফের মতো। মন না চাইতেও কি একটা ভেবে ব্যক্তিটি নিজের ঘাড় ঘোরালেন আবারও তার ডান দিকে। মুখটা সেদিকে ফিরিয়ে দেখতেই একটা দীর্ঘশ্বাস ফেললেন তিনি। না, কিছুই নেই। বোধহয় রাত জাগার ফলে এমন হচ্ছে। স্বস্তির শ্বাস নিয়ে এবারে বাঁদিকে মুখ ফিরিয়ে সালাম দিলেন তিনি। আর তারপরেই নিজের দুই হাতের তালু একত্র করে তুলে ধরলেন মোনাজাতের জন্য। বিড়বিড় করে নড়তে থাকা ঠোঁট দুটো অনবরত চেয়ে চলেছে একই জিনিস, যেন এই চাওয়ার শেষ নেই। এমন সময় একটু ওপর থেকে তার হাতের তালুর মাঝে এসে পড়ল গরম হাওয়ার ধাক্কা, যেন কেউ নিঃশ্বাস ছাড়ছে তার সামনে বসে। চোখ বন্ধ থাকায় সেটা যে আসলে কি তা না দেখতে পেলেও সেটার উষ্ণতা এই একটাই ইঙ্গিত দিয়ে গেল তাকে। দরজা খুলে কারোর ভেতরে আসার শব্দ তিনি পাননি এখনো। তবে কে? কথাটা ভাবতেই আবারও কেমন যেন গলাটা শুকিয়ে এলো তার। একটা শীতল বিদ্যুৎ যেন চমকে দিল তার শরীরকে। বুকের ভেতরটা ধরফর করে উঠল। দু চোখ বন্ধ থাকলেও এবার আর মনের শান্তি ধরে রাখতে পারলেন না। তিনি চোখ খুললেন ধীরে ধীরে। আর সেই মুহূর্তেই তার চোখ পড়ল সামনের দেওয়ালের দিকে। সেই সাদা দেওয়াল, যেটা এতক্ষণ নিরীহ ছিল, এখন কেমন যেন
কুয়াশায় ঘেরা মনে হচ্ছে, যেন আলোর ভেতরেও এক রকমের অন্ধকার ফুটে উঠছে। দেওয়ালের উপরে থাকা ঘড়ির টিকটিক শব্দটা বেড়ে উঠেছে অস্বাভাবিক জোরে, আর ঘড়ির পেন্ডুলামটা এখন আর স্বাভাবিক গতিতে দুলছে না, যেন খুব দ্রুত, প্রায় হিংস্রভাবে। তার বুকের ভেতর থেকে এবার একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। কাঁপা গলায় ফিসফিস করে বললেন, কে? বাইরের হাওয়া জানলার কাঁচে ধাক্কা দিয়ে আছড়ে পড়ছে তার উপরে বারবার। মাঝে মাঝে হাসপাতালের দূরের কোথাও যেন কোনো যন্ত্রের একটা অনিয়মিত বিপ শব্দ ভেসে আসছে খুব ক্ষীণভাবে। তিনি উঠে দাঁড়ালেন, ধীরে ধীরে পেছনে ফিরলেন। ঘরটা ফাঁকা, ঠিক আগের মতোই। টেবিলের ওপর রাখা কুরআন শরীফ এবং হাদিস। জানলার পর্দা একবার সরে গিয়ে জানলার একটা কোণায় থেমে গেছে। তখনই দেওয়ালের ঠিক এক কোণায়, যেখানটায় অন্ধকারটা একটু বেশি ঘন, সেখানে হঠাৎ একটা ছায়া নড়ল। ছায়া নাকি চোখের ভুল বুঝতে পারলেন না তিনি। সশব্দে যেন কোথাও বাজ পড়ল, আর তার সাথেই জানলায় লাগোয়া কাঁচগুলো কেঁপে উঠল আরেকবার। ক্ষীণ টিউবলাইটটায় এখন যেন তেজ বেশ কিছুটা বেড়েছে। থেকে থেকে ফ্লিকার এখনো করে চলেছে সেটা। বাইরে বৃষ্টির শব্দটা ঝিমঝিম থেকে আবারও ঝমঝমের রূপ নিয়েছে। মুহুর্মুহু হয়ে যাচ্ছে বিদ্যুতের প্রবল শব্দ। প্রকৃতি দেবী যেন কোনো কুটিল খেলার সঙ্গী হয়ে ঢেকে ফেলতে চাইছেন বাকি সমস্ত শব্দকে। ব্যক্তিটি এগিয়ে গেলেন জমাট বাঁধা অন্ধকারটার দিকে। সাথে সাথেই ধক করে যেন জ্বলন্ত লাল কয়লার মতো দুটো চোখ ফুটে উঠল ওই আধারে। তার সাথেই একটি বীভৎস মুখ ফুটে উঠল সেখানে, একটি নগ্ন পুরুষ মূর্তি, যার গলা থেকে শুরু করে তলপেটে লম্বা একটা কাটার দাগ, আর সেই দাগের সাথে তাল মিলিয়ে ছেয়ে রয়েছে অগোছালো সেলাই। মাথার এক পাশ থেকে অন্য পাশে একটা ফুটো, যেন কেউ গুলি করে মেরেছে তাকে। মাথার ওপরের দিকে চামড়াটা নেই, নেই সেখানে কোনো অস্থির অবশেষও। রয়েছে কেবল সাদাটে ঘিলু, তার মাঝে অজস্র সাদা সাদা পোকা কিলবিল করছে। লোকটির সমগ্র শরীর সম্পূর্ণ ফ্যাকাশে, সারা শরীরে রক্তের শুকনো দাগ। দেখলে বোঝা যায় যে শরীরটায় ভেতর থেকে পচন ধরেছে, যার ফলে ফুলে উঠেছে সেটি। তার কারণেই এক একটি শিরা ও ধমনী হয়ে উঠেছে দৃশ্যমান। হাঁটু দুটো এবারে কেমন যেন কাঁপতে শুরু করেছে মধ্যবয়স্ক ওই ব্যক্তিটি। নিজের চোখকে বিশ্বাস করেও যেন বিশ্বাস করতে পারলেন না। মনে হলো যেন যেন কোনো লাশ সবেমাত্র উঠে এসেছে পোস্টমর্টম রুম থেকে সোজা তার সামনে। সম্বিত ফিরতেই লোকটি দৌড়ে যেতে লাগলেন ঘরের দরজার দিকে, কিন্তু কেউ যেন ধরে রেখেছে তাকে নিজের প্রবল বাহু জোরে। মৃত্যু ভয় বুঝি স্বজন হারানোর ভয়ের থেকেও বেশ প্রবল। লোকটি সব দোয়া যেন ভুলে গিয়েছেন। যা করেই হোক তাকে বেরোতে হবে বাইরে, কিন্তু না, সম্ভব হচ্ছে না। মাথার ওপরে থাকা পুরনো আমলের পাখাটা ঘুরতে শুরু করেছে আপনা থেকেই প্রবল বেগে। এমন সময় জোরালো একটা আলো, আর তার সাথেই কান ফাটানো বিদ্যুতের প্রবল গর্জন, যা অনায়াসে ঢেকে দিল ওই ব্যক্তিটির শেষ আর্তনাদ। তার দেহটা লুটিয়ে পড়ল মেঝেতে জায়নামাজের ওপরে। তার লাল রক্ত ধীরে ধীরে এসে মিশে গেল লাল জায়নামাজের রঙের সাথে। ইটস রিডিকুলাস। এই নিয়ে পরপর 3টে মার্ডার, তাও আমাদের হাসপাতালের মধ্যেই। আর সব কটার প্যাটার্ন এক, যেন কেউ জীবন্ত মানুষের ময়না তদন্ত করেছে। স্যার, আমরা গার্ড চেঞ্জ করতে দেখেছি। প্রথম ঘটনার পরে গার্ডের বক্তব্য শুনে মনে হয়েছিল যে এত কিছু হয়ে যাওয়ার পরেও সে কিছু জানতে বা বুঝতে পারল না কেন। তাই তাকে পুলিশে হেফাজতে পাঠানো হয়, কিন্তু তাতেও তো তেমন কোনো লাভ হয়নি। আসলেই, তার মানে এটা দাঁড়াচ্ছে না যে ওদের কোনো ভূমিকা এতে নেই। তুমি নিজেই ভাবো না যে 1 মাসের মাথায় 3টে খুন, পুলিশের আসা যাওয়া বারবার হচ্ছে, এতে হাসপাতালের সম্মানটা কোথায় গিয়ে ঠেকছে? পুলিশ কি বলছে?
কোনো ক্লু পেয়েছে? না স্যার, কিছুই পাওয়া যায়নি তাতে। আর সিসিটিভি ওর ফুটেজগুলো? না না স্যার, ওতেও কিছু পাওয়া যায়নি, তবে একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করেছি আমরা। কি জিনিস? আসলে মার্ডার হওয়ার ঠিক কয়েক মিনিট আগে সবকটা ক্যামেরা একসাথে খারাপ হয়ে যায়। অদ্ভুতভাবেই সেগুলো আবার নিজে থেকেই ঠিক হয়ে যায়, কিন্তু কোথাও কোনো ফিঙ্গারপ্রিন্ট থাকে না। টোটালি জিরো এভিডেন্স। আর একটা জিনিস, আমি জানি না কাকতালীয় কিনা, হয়তো বা কাকতালীয় হতে পারে, তবে এই সবকটা ঘটনাই একটা নির্দিষ্ট সময় ঘটে, রাত 3টের পর। আর একটা জিনিসও লক্ষ্য করার আছে, আসতে পারি? হাসপাতালের এমডি ও সিনিয়র ডক্টর লাহিড়ির সাথে হয়ে চলা কথোপকথনের মাঝে সহসা ভেসে এলো এই গুরু গম্ভীর কণ্ঠস্বরটা। দুজনেই নিজেদের কথা থামিয়ে দরজার দিকে তাকাতেই তাদের নজরে এলো খাকি পোশাক পরিহিত একজন ব্যক্তি, যাকে দেখে এমডি মোহাম্মদ মোস্তাফা নিজের চেয়ার ছেড়ে উঠে গেলেন তার দিকে। আসুন আসুন স্যার। কথাটা বলে দারোগাবাবুকে একটি চেয়ার এগিয়ে দিয়ে নিজে এসে বসলেন তার সামনে। দেখুন মিস্টার মুস্তাফা, জানি না আপনারা ব্যাপারটা লক্ষ্য করেছেন কিনা, তবে আরেকটি আশ্চর্যকর ব্যাপার হচ্ছে এটাই যে সবকটা মার্ডারই কিন্তু আপনাদের হাসপাতালের ওই 4র্থ ফ্লোরেই হয়েছে। মানে অন্য ফ্লোরে বা বেসমেন্টে যেখানে পার্কিং আছে সেটাও কিন্তু একটা সুইটেবল জায়গা, অন্তত মার্ডারের দিক থেকে দেখলে। সেখানেও কিন্তু কিছু করেনি। মার্ডারটা হয়েছে অটোপসি রুমের কাছে। আচ্ছা, আমাকে একটা কথা বলুন তো, আপনাদের কি এই নিয়ে কারোর ওপর সন্দেহ আছে? মানে হাসপাতালের মধ্যে বা আশেপাশে কাউকে কি এমন দেখেছেন? না না, এমন কাউকেই তেমন নজরে আসেনি। কথাটা বলেই মোস্তফা একবার তাকালেন ডক্টর লাহিড়ির দিকে, সম্ভবত এটা জানার উদ্দেশ্যে যে উনি দেখেছেন কিনা বা উনি এই ব্যাপারে জানেন কিনা। তবে তাতেও ডক্টর লাহিড়ি নাতেই নিজের মাথা নেড়ে থেমে গেলেন। দারোগা সম্মতিসূচক হ্যাঁ বললেও তার স্বরে বিষণ্ণতার ছাপ স্পষ্ট। এমডি কেবিনে হঠাৎ কেমন যেন সবটা শান্ত হয়ে পড়ল কিছুক্ষণ। পিন পতন নীরবতা, খালি ভেসে আসছে কেবিনের কোনায় লাগানো এসির শোঁ শোঁ শব্দটা। আচ্ছা, অন্য কিছু লক্ষ্য করেছেন? যেমন ঠিক কোন দিনে বা কি ঘটলে মারাটা হয়? না, তবে একটা জিনিস দেখেছি যে যে কটাই মার্ডার হয়েছে, মানে যারা যারা মরেছেন তারা সকলেই কিন্তু ওই সমস্ত রাতে একা ছিলেন। তাদের সাথে তো কেউ ছিলই না সে রাতে, আর ওই সময় মর্গে কোনো অটোপসিও হয়নি। মানে যেই করুক না কেন, এই মার্ডারগুলো ভিকটিমকে একা পেলেই করছে। বেশ মুস্তাফা বাবু, আজ রাতটা আমি থাকছি এখানে, কেমন? আমি এখন আসি, রাতে সিভিল ড্রেসে আসবো আবার। আর হ্যাঁ, আমি যে রাতে আসছি সেটা যাতে কেউ না জানে, খেয়াল রাখবেন। ঘড়ির কাঁটা নিজের টিকটিক শব্দ তুলে জানান দিল রাত 11টার। হাসপাতাল চত্বর আগের থেকে এবারে ধীরে ধীরে শান্ত হতে শুরু করেছে। দারোগাবাবু নিজের কথা অনুযায়ী অনেক আগেই এসে পড়েছিলেন এই হাসপাতালে। দেখতে দেখতে রাত আরও প্রশান্তির হয়ে উঠেছে। ঝিঝির কলরব সব ছাড়িয়ে সহজেই উঠে আসতে শুরু করেছে 4র্থ ফ্লোর অবধি। থেকে থেকে মেন রোডের ওপরে শাঁ করে চলে যাওয়া দুটো একটা গাড়ির আওয়াজও এসে পৌঁছচ্ছে। দারোগাবাবুর স্থির দৃষ্টি 4th ফ্লোরের করিডোরের ব্যালকনি লাগোয়া কাঁচ বেয়ে চলে গিয়েছে ওই রাস্তার দিকে। রাস্তার ধারে লাগোয়া বাতিস্তম্ভের হলুদ আলো কোনো লতার মতো নুইয়ে পড়েছে রাস্তার ওপরে, যার মাঝে অগুন্তি রাত পোকারা খেলা করে চলেছে। সমস্ত করিডোরটাতে মাত্র একটা আলো জ্বলছে, তাও অতি ক্ষীণভাবে, যেটা জ্বলা আর না জ্বলা দুই সমান। এমডি বাবু অবশ্য বলেছিলেন দারোগাবাবুর যাতে কোনো অসুবিধা না হয় সে খেয়াল রাখতে, তবে দারোগাবাবুর নিজের না বলাতেই সেটা আর করা হয়নি। তবে নিচে 3rd ফ্লোরে দুজন কনস্টেবলকে তিনি রেখে এসেছেন, যাতে কোনো অসুবিধায় পড়লে এক ডাকেই তাদের পাওয়া যায়। তার বুকটা যেন কোনো অশনি সংকেত নিয়ে ধরফর করে উঠছে তার অজান্তেই। এক এক করে প্রহর পার হয়ে ঘড়ির কাঁটাটা যখন 4র্থ প্রহরে প্রবেশ করেছে, ঠিক তখনই একটা পুরনো জং ধরা দরজা খোলার শব্দ কানে আসতেই
চকিতে ফিরে তাকালেন তিনি নিজের পিছন দিকে। সমস্ত করিডোরটা এখনো অন্ধকারে নিমজ্জিত। অন্ধকারটা এখন যেন আরো ঘন হয়ে উঠেছে। মাথার ওপরে জ্বলতে থাকা ওই একমাত্র আলোর ভরসাটুকু ফ্লিকার করা শুরু করেছে থেমে থেমে। চোয়াল সমেত তার কান দুটো কেমন শক্ত হয়ে উঠল। পিছনের দিকে দেখতেই অটোপসি রুমের যে দরজাটা এতক্ষণ বন্ধ ছিল সেটা কেউ যেন নিঃশব্দে এসে খুলে দিয়ে গিয়েছে। হাঁ হয়ে থাকা দরজার ফাঁক দিয়ে অনবরত বেরিয়ে আসছে ভেতরের সাদা শীতল হাওয়া। তার সাথেই ভেতর থেকে ভেসে আসছে কিছু ঘষে চলার শব্দ, যেন কেউ স্ট্রেচার নিয়ে এদিক থেকে ওদিক হেঁটে বেড়াচ্ছে। শব্দটা কানে আসতেই নিজের ব্যাকের সাথে লাগানো রিভলভারটা বের করে হাতে নিলেন তিনি। সেটা হাতে নিয়ে অতি সন্তর্পণে এগিয়ে গেলেন দরজার দিকে। তার বুটের শব্দ যেন সমস্ত করিডোরে ইকো হয়ে একটা আলাদা কম্পনের সৃষ্টি করছে। রুমের ভেতরে এসে ফোনের ফ্ল্যাশলাইটটা জ্বালিয়ে বেশ ভালো করে দেখে নিলেন। কোথাও কেউ নেই। যদি কেউ না থাকে তবে দরজা খুললো কিভাবে? ওই যখন এসেছিলাম তখন তো না, দরজাটা তো তখন বন্ধ ছিল। আর তাছাড়াও আমি এখানে আসার পরে তো কেউই আসেনি উপরে। তবে কথাটা নিজের মনে মনেই আওড়ে নিয়ে এক এক করে নিজের পা আরও কিছুটা ভেতরের দিকে বাড়ালেন তিনি। রুমের ভেতরের স্তব্ধতা আর শীতলতা এতটাই তীব্র যে মাঘের শীত যেন অনায়াসে হার মেনে যায়। কিছুক্ষণ চুপ করে সমস্ত জরিপ করলেন তিনি। কিছু একটা ভেবে দারোগা বলে ওঠে, কে কে আছে ওখানে? কোনো জবাব এলো না তার প্রশ্নের। খালি মরুভূমির স্তব্ধতা আরও যেন কিছুটা ভালো করে জড়িয়ে নিল তাকে নিজের আবেশে। সহসা রুমের এক কোণায় থাকা ওয়াশ বেসিনের নল থেকে টুপিয়ে পড়া জলের টপ টপ শব্দটা যেন তার দৃষ্টি নিজের প্রতি আকর্ষণ করল। এগিয়ে গেল সে। হাত বাড়িয়ে নলটা বেশ ভালো করে বন্ধ করে রুমের থেকে বেরোনোর জন্য উদ্যত হতেই টোপাতে থাকা নলটা এবারে যেন সবেগে খুলে দিয়েছে কেউ, যার ফলে জলের ধারা এবার আর টপ টপ করে না পড়ে বয়ে চলেছে এক ধারে। কিছুটা বিস্মিত হলো সে, কিন্তু ভয় তেমন তার লাগেনি। মনে মনে ভাবল, হয়তো বন্ধ করার পরে কোনোভাবে হাত লেগে লুজ হয়ে গিয়েছিল। আবারও হাত বাড়িয়ে বন্ধ করলো সে নলটা। শেষ জলের ধারাটা ওয়াশ বেসিনের ছিদ্র বেয়ে নিচের দিকে নেমে যেতেই ওই পিনপতন নীরবতাকে ভঙ্গ করে ভেসে উঠল একটা সুর, যেন একটা অতি পুরনো গানের সুর। কেউ যেন শীষ দিচ্ছে খুব মৃদুভাবে। আওয়াজটা কি করিডোর থেকে আসছে? না, এত ক্ষীণ শব্দ তো করিডোর থেকে আসবে না। তাহলে কোত্থেকে আসছে? কথাটা নিজেই নিজেকে বলে উঠে কিছুক্ষণ এদিক ওদিক চাইল সে। তারপর কি মনে হতেই নিজের বলিষ্ঠ দুটো হাত এগিয়ে দিল সে ওয়াশ বেসিনের দিকে। তারপরে সেটাকে ভালো করে ধরে ধীরে ধীরে নিজের মাথাটা একদিকে কাত করে কানটা এগিয়ে নিয়ে গেল জল যাওয়ার ছিদ্রটার কাছে। কানটা সেখানে এসে থামতেই দেখতে দেখতে ওই হিম শীতল পরিবেশের মাঝেও তার মাথায় ফুটে উঠল বিন্দু বিন্দু ঘামের পলিরেখা, যা নিমেষের ব্যবধানে ছেয়ে ফেলল তার কপালটা। আওয়াজটা স্পষ্টভাবে এসে চলেছে ওই ছিদ্রটার থেকে, যেন কেউ ওয়াশ বেসিনের ওই জল যাওয়ার পাইপটা নিজের মুখের কাছে ধরে শীষ দিচ্ছে অতি ক্ষীণভাবে। সুরটা তার খুব চেনা, তার পছন্দের গানের একটা লাইন সেটা। কেউ কি তাহলে ওয়াশ বেসিনের নিচে লুকিয়ে আছে? কথাটা মনে হতেই এক লহমায় ওয়াশ বেসিনের নিচে ঝুঁকে পড়ল সে, কিন্তু না, সেখানেও তো কেউ নেই। তার বুকের ওঠানামা কেমন যেন থেমে গেছে, যেন সে ভুলেই গিয়েছে যে বেঁচে থাকার জন্য শ্বাস নেওয়াটা জরুরি। তার গলার কাছে আটকে থাকা নিঃশ্বাসটা সব কিছু নর্মাল দেখে একটা দীর্ঘশ্বাস ফেলে বেরিয়ে এলো বাইরে, সাথেই ধীরে ধীরে মিশে গেল ওই শীতল আবহাওয়ার মাঝে। সময় কতটা কেটেছে খেয়াল নেই। নিঃশ্বাসটা স্বাভাবিক হতেই একটা চ্যাটচ্যাটে তরল অতি সন্তর্পণে ওয়াশ বেসিনের গা বেয়ে টপ একটা শব্দের সাথে এসে টুপিয়ে পড়ল তার ঘাড়ের ঠিক ওপরে। হাত বাড়িয়ে ঘাটটা মুছে হাতের দিকে তাকাতেই তার নজরে এলো কালচে লাল একটা তরলের দাগ।
যা মোছার ফলে ছড়িয়ে রয়েছে তার হাতের তালু জুড়ে। স্বাভাবিক হয়ে আসা নিঃশ্বাসটা যেন আবারও নিজের গতিপথ ভুল করে বসল। উঠে দাঁড়ালেন তিনি। রুমের সমস্ত আলোগুলো আবার অস্বাভাবিকভাবে নিজে থেকে ফ্লিকার করতে শুরু করেছে। না, কিছুই নেই বেসিনে, শুধু রয়েছে লম্বাটে একটা লাল দাগ, যেটা দেখে মনে হয় কিছু যেন উঠে এসেছিল ওয়াশ বেসিনের এই ছিদ্র দিয়ে, আর এখন সেটা ঘষা খেতে খেতে আবার নেমে গিয়েছে ওই পাইপের মধ্যে। তার হাত আবার এগিয়ে চলল বেসিনের দিকে, চেপে ধরল সেটিকে আবারও। এবারে মাথাটা সোজা রেখে নিজের একটা চোখ বুজে অন্যটি খোলা রেখে এগিয়ে গেল তার মুখটা ওই ছিদ্রটার দিকে। দম যেন আটকে এলো তার। এক রাশ ধোঁয়া যেন জমাট বেঁধেছে ওই পাইপের মধ্যে, যেন তা অপেক্ষায় ছিল সেখানে দারোগার মুখটা কাছে আসার। আর তার মুখটা কাছে আসতেই এক রাশ ধোঁয়ার কুণ্ডলী একটা গলা পচা রক্তাক্ত হাতকে সাথে এনে চেপে বসল তার মুখের ওপরে। হাতের আঙুলের ডগায় থাকা তীক্ষ্ণ ধারালো নখগুলো ধীরে ধীরে গেঁথে যেতে শুরু করলো তার চামড়া ভেদ করে ভেতরের দিকে। রক্তের একটা ধারা তার ক্ষত স্থান বেয়ে ধীরে ধীরে গড়িয়ে পড়তে শুরু করলো নিচের দিকে, যা টপ টপ করে টুপিয়ে পড়ল সাদা বেসিনের মাঝে। তার শ্বাস রুদ্ধ হয়ে পড়েছে, লাল হয়ে উঠেছে তার সম্পূর্ণ মুখ। বেসিনের ওপরে পড়তে থাকা প্রবল হাতের চাপ ভেঙে ফেলেছে সেটির একটি কিনারা। তার মুখের ওপরে চেপে বসা হাতটা যেন ধীরে ধীরে তাকে দূরে ঠেলে দিয়ে নিজের শরীরটাকে উঠিয়ে আনতে চাইছে ওপরের দিকে। দেখতে দেখতে তার হাতের বাঁধন ক্ষীণ হতে শুরু করেছে বেসিনের ওপর থেকে, আর তার সাথেই উঠে আসতে শুরু করেছে ওই একই ভয়াবহ বীভৎস মূর্তিটা, যার গলা থেকে শুরু করে লম্বা একটা কাটার দাগ, আর সেই দাগের সাথে তাল মিলিয়ে ছেয়ে রয়েছে অগোছালো সেলাইগুলো। মাথার এক পাশ থেকে অন্য পাশে একটা ফুটো, যেন কেউ বা সে নিজেই গুলি করেছে তাকে। মাথার ওপরের দিকে চামড়াটা নেই, নেই সেখানে কোনো অস্থির অবশেষও। রয়েছে কেবল সাদাটে ঘিলু, তার মাঝে অজস্র সাদা সাদা পোকা কিলবিল করে চলেছে অনবরত। জ্ঞান ফিরতে ধীরে ধীরে নিজের বেডের ওপরে উঠে বসলেন দারোগাবাবু। এই হসপিটালের বেডের ওপরেই শুয়েছিলেন এতক্ষণ। ঠিক কতটা সময় কেটেছে খেয়াল নেই, সময় বলা ভুল, দিন। 2 দিন কেটে গেছে তার ওইভাবেই ওই বেডের ওপরে থাকা। জ্ঞান যখন এলো তখন পায়ের কাছে তার স্ত্রী বসে বিষণ্ণ মুখে এক দৃষ্টে তার দিকে তাকিয়ে। তাকে চোখ খুলতে দেখে রীতিমতো কেঁদে ফেললেন তার স্ত্রী। তুমি এখানে? ভাঙা ভাঙা কণ্ঠে কথাটা বলেই পাশে দাঁড়িয়ে থাকা কনস্টেবলের দিকে তিনি তাকালেন। কনস্টেবল হরিলাল শর্মা প্রথমে ইতস্তত করলেও পরে সমস্ত ঘটনাটা বলতেই সেই রাতের ঘটনাটা মনে পড়ল তার। চোখ দুটো বন্ধ হওয়ার আগে সেও শুনেছিল একজোড়া বুটের শব্দ। হয়তো তার চিৎকার শুনে প্রথমে হরিলালই, তবে ওই মুখটা এখনো সেটা ভুলে যাওয়ার কথাও নয়। একটা দীর্ঘশ্বাস ফেললেন তিনি। হরিলাল? হ্যাঁ বলুন স্যার, কিছু কি লাগবে? না, তুমি এক কাজ করো, থানায় গিয়ে লাস্ট মান্থের একটা ফাইল বের করো আর আমার বাড়িতে দিয়ে যাও। হয় তুমি এসো, না হলে অন্য কাউকে দিয়ে পাঠিয়ে দিও। ঠিক আছে স্যার, কিন্তু কার ফাইল স্যার? মাহমুদ, দ্য আর্টিস্ট। নামটা কানে যেতেই একটা শুকনো ঢোক গিলল হরিলাল। কিছু জিজ্ঞেস করতে গিয়েও করল না, খালি হ্যাঁতে মাথা নেড়ে ওয়ার্ড ছেড়ে বেরিয়ে গেল থানার উদ্দেশ্যে। এই শালা দেখ, নামের পাশে এই আর্টিস্ট কথাটা কিন্তু হেভি বানিয়েছে, তাই না শালা? টিভি রিমোটটা হাতে বাগিয়ে ধরেই নিজের এক সাগরেদের দিকে উদ্দেশ্য করে কথাটা বলে উঠল মাহমুদ। যা বলেছো বস। আর্টের জন্য নেশা লাগে, বুঝলি? আর যদিও এক্ষেত্রে আমি আর্টিস্ট হই, তাহলে কথাটা সত্যি, নেশা তো আছে, টাকার চেয়ে বেশি আছে ওই গরম রক্তের নেশা। যখন যখন প্রথম কোপের পর ফিনকি দিয়ে লাল ফোয়ারা বেরিয়ে আসে, উফ! কথাটা বলতে বলতেই আর একবার হেসে উঠল মাহমুদ।
ঠিক তখনই ঘরের বন্ধ দরজায় একটা প্রবল ধাক্কা। পাল্লা দুটো একসাথে খুলে পড়ে গেল মেঝেতে সশব্দে, যার সাথে তাল মিলিয়ে দারোগা মল্লিকের হাতে ধরে থাকা আগ্নেয়াস্ত্রটা থেকে ছুটে এলো একটা গুলি। গুলিটা মাহমুদের গায়ে লাগলো। সেটা তার কানের পাশ দিয়ে গিয়ে বিঁধল মাহমুদের সামনে থাকা টিভিটার স্ক্রিনে। কিরে সালা, কেটে রেখে। কথাটা বলতে বলতে নিজের জায়গা ছেড়ে উঠছিল সে। এমন সময় আরও একটা গুলি, যেটা এসে বিঁধল তার হাতের তালুতে। আর কোনো কথা বাড়ালো না সেই মুহূর্তে সেখানে। মাহমুদের এক শাগরেদ এসে তাকে বাঁচিয়ে নিয়ে পালালো অন্য রাস্তা দিয়ে। দারোগা মল্লিক ও তার সাথে সকলে ধাওয়া করলো তার পেছনে। আজকেই এই একটা সুযোগ, এটা যদি হাতছাড়া হয়ে যায় তাহলে নির্ঘাত মাহমুদের পরের টার্গেট হবে সে আর তার পরিবার নিজে। খবরের খবর তো ভুল নয়। এই বস্তিতেই যে মাহমুদের লুকোনো আস্তানা সেটা দারোগা মল্লিক আগেও জানতেন, কিন্তু কোথায় সেটাই জানার বাকি ছিল। আজ যখন জেনেছেন যে এই রাঘব বোয়ালকে ধরার মোক্ষম সুযোগ হাতে আছে, তাহলে দেরি করাটা বোকামো। মাহমুদ আর তার দুটো শাগরেদ তিনজনেই পালিয়েছে তিন দিকে। অন্যদিকে দারোগা মল্লিকের ইশারায় তার সাথীরাও দুই ভাগে বিভক্ত হয়ে চলে গিয়েছে শাগরেদের পিছনে। দারোগা মল্লিক তার হাতের সরকারি আগ্নেয়াস্ত্রটা যথাস্থানে রেখে নিজের পায়ের জুতোয় বাঁধানো বেসরকারি রিভলভারটা বের করে ছুট দিলেন মাহমুদের পিছনে। সরকারি গুলিতে মারলে অনেক কৈফিয়ত, এক একটা গুলির জবাব দিতে হবে। আর বেসরকারি গুলিতে ব্যাটাকে শেষ করলে অপোজিট গ্যাংয়ের কাজ বলে চালানো যাবে। বস্তির গলিগুলো বেশ সংকীর্ণ, কাজেই হাতে অমন অসহ্য যন্ত্রণা নিয়ে মাহমুদ বেশি দূর যেতে পারবে না। হলো ঠিক তাই। গলিটা শেষ করতেই নজরে এলো মাহমুদ। এই জায়গাটা লোকবসতি নেই, দেখেই বোঝা যায় যে এখানে বস্তির নোংরা ফেলা হয়। কাজেই এই ভর দুপুরে কাউকে এখানে পাওয়া কঠিন, তাই এটাই কাজ সেরে ফেলার সঠিক জায়গা। ধরা দিলে বেঁচে যাবি মাহমুদ। দেখ, তোর কাছে কিন্তু বন্দুক নেই। পালানোর চেষ্টা করলে আমি গুলি করতে বাধ্য হব। যদি মরে যাস তাহলে নিজের হাতে একটা গুলি করে জানিয়ে দেব অ্যাটাক করতে এসেছিস, তাই এনকাউন্টার করেছি। আর যদি ধরা দিস তাহলে প্রাণে তুইও বেঁচে যাবি, আর আমাকেও নিজের শরীরকে ব্যস্ত করতে হবে না। এবার ভেবে নে তুই কি করবি। কথাটা কানে যেতেই কিছু একটা ভাবল মাহমুদ। তারপরেই নিজের জায়গায় থমকে দাঁড়িয়ে গেল সে। নিজের দু হাত ওপরে উঠিয়ে স্যারেন্ডারের ভঙ্গিতে এগিয়ে এলো দারোগা মল্লিকের কাছে। এই তো, ভেরি গুড বয়। কত সুন্দর কথাটা শুনলি বলতো। দেখি হাত দুটো নামা, হ্যান্ডকাপটা পরাতে দে। দারোগা মল্লিকের কথা মতো নিজের দুই হাত নিচে নামিয়ে আনলো মাহমুদ। আর তারপরেই দারোগা মল্লিক তার হাতে হ্যান্ডকাফ পরিয়ে দিলেন। তুই বড্ড ভালো ছেলে জানিস মাহমুদ। দেখ, কত সুন্দর কথা শুনলি। তোর মতোই আমিও খুব ভালো রে শোনা। কিন্তু কথাটা বলতে বলতেই দারোগা মল্লিকের হাতে ধরা বেসরকারি রিভলভারের লোড হওয়ার শব্দ একবার বেজে উঠল ওই ফাঁকা জায়গাতে। মাহমুদের চোখ দুটো ভয় ও আতঙ্কের অজানা মিশ্রণে বড় বড় হয়ে পড়ল। কিন্তু তোরা আমাকে ভালো থাকতে দিবি না জানি। দেখ, কেমন বাড়ি থেকে বেরোনোর আগে ভেবেছিলাম তোকে ধরবো, ধরে সোজা হাজ হতে। তোকে সেই কথাও দিয়েছিলাম, কিন্তু তোর ওই মাদার বলাটা না, কথা রাখতে দিবি না দেখছি। কথাটা বলেই দারোগা মল্লিকের হাতে ধরা রিভলভারটা শটান উঠে গেল মাহমুদের মাথার কাছে। তারপর নোংরা ফেলার জায়গায় জড়ো হওয়া সমস্ত কাকেরা এক বিকট শব্দের সাথে নিজেদের ডানা মেলে উড়ে গেল সুদূরে। শব্দ শুনে অনুমান লাগিয়ে দারোগা মল্লিকের দুই সঙ্গীরাও মাহমুদের দুই শাগরেদকে সাথে করে এসে গিয়েছে সেখানে। নোংরার মধ্যে পড়ে রয়েছে মাহমুদের দেহটা, আর তার পিঠের ওপরে বসেই নিজের রুমাল দিয়ে রিভলভারের মুখে লেগে থাকা রক্তের ছিটে পরিষ্কার করে চলেছে মল্লিক। স্যার ওকে। আরে খুব ঝামেলা করতো। তা এই কি, এই দুটোকে বাঁচিয়ে রেখেছো কি করতে? নাও ধরো, মিটিয়ে দাও, নয় সালা হাজার একটা জবাব দিয়ে করতে বসতে হবে। কথাটা বলতে বলতে নিজের হাতে ধরা রিভলভারটা এগিয়ে দিল নিজের সাথীদের দিকে। পরের দিন কোর্টে ব্যাপারটা উঠলে ওই তিনজনেরই মৃত্যু অন্য গ্যাংয়ের হাতে হয়েছে সেটা জানিয়ে বডিটা ময়না তদন্তে পাঠিয়ে স্বস্তির নিঃশ্বাস নিল দারোগা মল্লিক।
ডোরবেলটা বেজে উঠতেই গিয়ে দরজা খুললেন দারোগা পত্নী মিসেস মল্লিক। দরজার অপর প্রান্তে দাঁড়িয়ে আছে হরিলাল। ম্যাডাম, স্যার ডেকেছিলেন। কথাটা শুনে স্মিত হেসে মিসেস মল্লিক হরিলালকে ভেতরে যেতে বলে দরজা বন্ধ করে দিলেন। ও হরিলাল, এসো এসো। আরে তোমাকে তো বলেছিলাম কাউকে দিয়ে না হয় পাঠিয়ে দিও, অযথা এই বয়সে হ্যাপা ভালো লাগে। কোনো জবাব দিল না সে, বদলে নিজের হাতে ধরে থাকা ফাইলটা এগিয়ে দিল দারোগা বাবুর দিকে। ফাইলটা হাতে নিয়ে একের পর এক পাতা উল্টাতে থাকলেন দারোগা মল্লিক। তার গিন্নি অবশ্য এসবের মধ্যে না থাকাই পছন্দ করেন, তাই তিনি দুজনের জন্য চা জলখাবার দিয়ে চলে গেছেন অন্য ঘরে। ঘড়ির কাঁটা নিজের টিকটিক শব্দ তুলে ঘরের নীরবতার প্রমাণ দিয়ে চলেছে ক্রমাগত। এক পর্যায়ে পাতা উল্টাতে উল্টাতে মল্লিকবাবু নিজেই নীরবতা ভঙ্গ করলেন। একটা ব্যাপার কিছুতেই বুঝতে পারছি না জানো হরিলাল। কি স্যার? জানি না ব্যাপারটা কতটা ঠিক ভাবছি, কিন্তু মাহমুদ আবার ফিরে এসেছে। মানে তা কি করে হয়? ওকে তো আমিও তো সেটাই ভাবছি। তবে যে রূপ আমি তার দেখেছি ওই রাতে, কিন্তু মাহমুদ হাসপাতালেই কেন? আচ্ছা, ফাইলটা থেকে কি কোনো পেজ মিসিং আছে? তা তো বলতে পারবো না স্যার, যেটা হাতে এসেছিল আমি তো সেটাই রেখে দিয়েছিলাম। আচ্ছা, তুমি কি এটা বলতে পারো মাহমুদের বডির ময়না তদন্ত কোথায় হয়েছিল? জামিয়াতেই স্যার। হয় একটা কথা জানো হরিলাল, ঠিকই নাকি স্বর্গে গেলেও ধান ভাঙে, তাহলে এক্ষেত্রেও হয়েছে সেটাই। এখানে তো বেটা বেঁচে থাকতেও পেশাচ্ছিল, আর মরে গিয়েও। পরে অবশ্য জানতে পেরেছিলাম তারা নাকি কোন অকাল্ট গ্রুপের মেম্বার ছিল, আর নিজের আত্মা শয়তানকে বিক্রি করেই নাকি এমন হয়ে উঠেছিল। এবার সেই কারণেই এমন হয়েছে নাকি কিছুই মাথায় আসছে না। কিন্তু যদি সেই কারণেই হয়, তবে তো এমন ব্যক্তির কোনো শরীরের অঙ্গ যদি অবশেষ থাকে তবেই নাকি এমন উৎপাত করে। তাহলে উপায় স্যার? একবার খোঁজ নাও তো হরিলাল, দেখো তো ওই বডিটা কি করেছিল ময়নাতদন্তের পরে। আরে মল্লিকবাবু, আপনি কি নিয়ে এসেছেন আর কখনই বা এলেন? আসলে মেহবুদের বাড়ির লোক কেউই বডি নিতে চায়নি, সেই জন্য আমরা সেটার স্কেলেটন বানিয়ে রেখেছি। আসলে অনেক সময় মেডিকেল কলেজ থেকে রিয়েল স্কেলেটনের খোঁজ পড়ে কি না, তখন আমরা সেটা সেল করে দিই, আর বডির বাকি অংশগুলো এই কাছাকাছি কোথাও একটা দাফন করে দিই। তা মাহমুদের স্কেলিটনটা কোথায় আছে এখন? হ্যাঁ আসুন, দেখাচ্ছি। কথাটা বলে নিয়েই ডক্টর লাহিড়ী দারোগা মল্লিক এবং হরিলালকে সাথে করে নিয়ে চললেন। দারোগা মল্লিক আগে থেকেই জানিয়ে রেখেছিলেন, কাজেই এমডি ও দারোগা মল্লিক ঠিক করেছিলেন কাজটা রাতেই হবে, তাই রাতের আধারে এখানে আসা। ব্যাপারটা হাসপাতালের ভেতরে ঘটেছে, তাই সর্বসম্মুখে না করাটাই শ্রেয়। কিছুক্ষণ পরেই একটা বন্ধ ঘরের দরজা খুলে একটা আস্ত কঙ্কালের দিকে ইশারা করে ডক্টর লাহিড়ী বললেন, এই যে এটা। ডক্টর লাহিড়ীর দেখানো অনুযায়ী কঙ্কালটিকে তুলে সাথে করে এসে হাজির হলেন দারোগা মল্লিক ও হরিলাল হাসপাতালের পেছনে স্থিত দাফনের জায়গায়। জায়গাটা বড্ড রুক্ষ। এখানে সমস্ত গাছ ও ঘাস টর্চের আলোতেও দেখলেই বোঝা যায় যে নির্জীব, শুষ্ক। লাহিড়ী বাবু, এখানে দেখছি দাফনের থেকে পোড়ানো সহজ হবে, তা গর্তটা করিয়ে রেখেছেন? দারোগা মল্লিক কথাটা বলতেই লাহিড়ীবাবু নিজের আঙুলের ইশারায় দেখিয়ে দিলেন গর্তটা। হরিলাল ও দারোগা মল্লিক দুজনে মিলে কঙ্কালটিকে দাফন করে একটা দীর্ঘশ্বাস ছাড়লেন। দারোগা মল্লিক নিজের পকেট থেকে একটা সিগারেট বের করে হরিলালের দিকে এগিয়ে দিয়ে বললেন, খাবে নাকি? না না স্যার। হরিলালের না শুনে দারোগা মল্লিক নিজের ঠোঁট উল্টে কাঁচটা একবার নাড়ালেন। তারপর ফস শব্দে একটা দেশলাইয়ের কাঠি ঠুকে সিগারেটটা জ্বালিয়ে কাঠিটা পায়ের তলায় পিষে ফেলে এগিয়ে গেলেন ডক্টর লাহিড়ীর দিকে। বোধ করি অবশেষে নিস্তার। কি বলেন মিস্টার লাহিড়ী? আদতেও কি নিস্তার পেয়েছেন মল্লিক বাবু, নাকি আপনার মনে হয় ধোঁকা শুধু আপনিই দিতে পারেন? ডক্টর লাহিড়ী, আর ইউ ওকে?
ক্ষণিকের জন্য যেন দারোগা মল্লিকের গায়ের রক্ত জল হয়ে গেল ডক্টর লাহিড়ীর গলার আওয়াজ শুনে। তার আওয়াজ ভীষণ শীতল, আওয়াজটাও যেন তার নিজের নয়। নিজের হাতে ধরা টর্চটা জ্বালিয়ে দারোগা মল্লিক ফেললেন লাহিড়ী বাবুর দিকে, কিন্তু সেখানে লাহিড়ী বাবু নেই। দাঁড়িয়ে রয়েছে মাহমুদের ওই ভয়ানক প্রেতটা। দারোগা মল্লিকের যেন পায়ের তলা থেকে মাটি সরে গেল নিমিষে। কিছুটা দূর থেকে ভেসে আসছে ডক্টর লাহিড়ীর আওয়াজ। টর্চের আলোটা যদি একবার মল্লিকবাবু সেদিকে ফেলতে পারতেন, তবে দেখতে পেতেন যে লাহিড়ী বাবুর হাতে ধরা রয়েছে মাহমুদের আসল কঙ্কালটা। ধীরে ধীরে একটা চাপ সৃষ্টি হতে শুরু করলো মল্লিকবাবুর গলায়। কোনো অদৃশ্য জাদু বলে শূন্যে ভেসে উঠতে শুরু করলো তার শরীরটা। হরিলাল ঘটনার আকস্মিকতায় কিছুটা স্তম্ভিত ছিল বটে, কিন্তু জ্ঞান সে হারায়নি। ছটফট করে চলেছে দারোগা মল্লিক, তার শ্বাস রুদ্ধ হয়ে এসেছে। হরিলাল দৌড়ে এসে তাকে বাঁচানোর চেষ্টা করায় এক ধাক্কায় ছিটকে গেল তার বৃদ্ধ শরীরটা। অন্যদিকে গলায় পড়তে থাকা চাপে দারোগা মল্লিকের মুখে থাকা জ্বলন্ত সিগারেটটা এসে পড়েছে মাটিতে। লাহিড়ীবাবু ততক্ষণে কাছে এসে গিয়েছেন। হরিলাল কিছুক্ষণ নিজেকে সামনে নিয়ে কি বুঝলো জানি না, সে ছুটে এসে মাটিতে পড়ে থাকা সিগারেটটা তুলে নিয়ে ছুঁড়ে দিল শুকনো ঘাসের জঙ্গলের দিকে। আর তার অনুমান অনুযায়ী দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যেই এক রাশ ধোঁয়া উঠে দাউ দাউ করে জ্বলে উঠল সমস্ত মাঠ। কেউ কিছু বোঝার আগেই হরিলাল ছুটে এসে ছিনিয়ে নিল মাহমুদের কঙ্কালটা। এক টানে সেটাকে নিক্ষেপ করলো সেই ওই আগুনের মাঝে। এক তীব্র চিৎকারে ফেটে পড়ল ওই পিশাচ, এবং তার সাথেই সপ করে মাটিতে লুটিয়ে পড়ল মিস্টার মল্লিকের জ্ঞানহীন দেহটা। এতক্ষণ আপনারা শুনছিলেন লেখক বাপন দাসের কলমে গ্যাংস্টার মাহমুদ। গল্প পাঠে এবং গল্পের সূত্রধর আমি দেবাঞ্জন। অন্যান্য চরিত্রে ইরফান, প্রিয়াংশু, অতনু, কৌশিক, অমিত। সাউন্ড ডিজাইনে PS প্রোডাকশন। গল্পটা শুনে আপনাদের কেমন লাগলো তা অবশ্যই জানাতে ভুলবেন না। কমেন্টে আপনাদের মতামত আর পরামর্শ লিখে জানান। যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন গল্পের আপডেট পেতে বেল আইকনটাও ক্লিক করে রাখুন। আপনাদের ভালোবাসাই আমাদের অনুপ্রেরণা। আবার দেখা হবে আরও এক নতুন রোমাঞ্চকর গল্প নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।